রাত নেমেছে ধরণীতে। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়েছে অনেক আগেই। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আজ আর নিজের কাজে যায়নি। বেশ অনেকটা দিন পর আজ একটু ব্যস্তহীনভাবে সময় কাটাতে চাইছিল বউয়ের সাথে। কিন্তু সেই কপাল কি তার আছে? সে ঘরে বসে রয়েছে বউয়ের সাথে একটু একাকী সময় কাটানোর জন্য, আর তার বউ বাইরে বাড়ির মানুষের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওই যে বসার কক্ষ থেকে হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছে। তুর্যের মেজাজ গরম হলো। বাড়ির লোকজন তো তার কথা ভাবেই না, আর তার বউটাও না। তুর্য গলা উঁচু করলো, চড়া গলায় ডাক দিল, পৃথা, পৃথা। তুর্য ডাকতে না ডাকতেই এক মগ কফি হাতে কক্ষে প্রবেশ করল পৃথা। তুর্যের পানে কফির মগ এগিয়ে দিতে দিতে বলল, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? বাড়ির মানুষ শুনে কি বলবে? তুর্য কফির মগটা হাতে নিল, থমথমে কণ্ঠে বলল, আমি যে বাড়িতে সেই খেয়াল আছে তোমার? কই এতদিন পর স্বামী বাড়িতে আমার চারপাশে একটু ঘুরঘুর করবে, আমাকে জ্বালাবে তা না কোথায় গিয়ে বসে আছো। বসার রুমে ছিলাম সবার সাথে। তুর্য কফির মগে চুমুক দিতে দিতেই বলল, তা আমি জানি। পৃথা কিঞ্চিত সময় চুপ রইল, একটু উসখুস করে বলল, আপনার সাথে একটা কথা ছিল। কি? আমি রাজশাহী আব্বু আম্মুর কাছে যেতে চাইছিলাম একটু। থামল পৃথা, আবার বলল, কিছুদিন পরই তো টেস্ট পরীক্ষা, তারপর এইচএসসি, এরপর আর সময় পাবো না যাওয়ার, তাই এখনই আপনি যদি একটু দিয়ে আসতেন ভালো হতো। তুর্য থমকে গেল, গোল গোল দৃষ্টিতে তাকালো পৃথার পানে। হতবাক কণ্ঠে বলল, এখন অবধি আমার বউকে চুমু খাওয়া হলো না, বউয়ের সাথে বাসর করা হলো না, এর মধ্যেই বউ বাপের বাড়ি যেতে চাইছে। পৃথা একরাশ বিরক্তি নিয়ে তাকালো তুর্যের পানে, নাক মুখ কুঁচকে বলল, আপনি কি ভালো হবেন না? সব সময় শুধু বাজে কথা। তুর্য হাতের কফির মগটা পাশের টেবিলে রাখল। ওই কফির স্বাদ পৃথার বাপের বাড়ি যাওয়ার কথা শুনেই উড়ে গেছে। তুর্যের মুখশ্রী থমথমে হলো। গম্ভীর কণ্ঠে বলল, সে তুমি যাই বলো না কেন, বাসর ছাড়া আমি আমার বউকে ছাড়ব না। তার উপর আবার ওই বাড়িতে সব রাজাকার আলবদর আলশামসে ভরপুর। পরবর্তীতে যদি ওরা জোর করে আমার বউকে আটকে রাখে। পৃথা ভ্রু কুঁচকাল। তুর্যের কথাগুলো সে গুরুত্বের সাথে নেবে নাকি লাগাম ছাড়াভাবে নেবে ঠিক বোধগম্য হলো না। লোকটা গুরুত্বপূর্ণ কথাতেও যে ধরনের শব্দের ব্যবহার করে, তাতে তা গুরুত্বপূর্ণের তালিকায় ফেলা যায় না। পৃথা এগিয়ে গিয়ে বিছানার উপরে বসল, কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, তাদের জোর করে আমাকে আটকে রাখার প্রয়োজন হবে না, আমি নিজেই আসবো না আর এখানে। একটা অসভ্য নির্লজ্জ পুরুষ। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলেশীনভাবে জবাব দিল, আগে একটু যাই তোমার বাপের বাড়িতে যেতে দেওয়ার ইচ্ছে ছিল, এখন তাও নেই। বাপ মা ভাইদের দেখার ইচ্ছে হলে বলো, খবর দিচ্ছি, কিন্তু তোমাকে ওই বাড়ি পাঠিয়ে আবারও বউহারা হওয়ার ঝুঁকিটা আমি আপাতত নিতে চাইছি না। পৃথা বিষণ্ণ ভরা দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ম্লান কণ্ঠে বলল, সেদিন হুট করে অভিমানের বশে আপনার সাথে চলে এসেছিলাম। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারো থেকে বিদায় পর্যন্ত নেইনি, কারো সাথে আর কথাও হয়নি। তাছাড়া ইদানিং বাবা মার ভাইয়াদের জন্য আমার মন কেমন করছে, ভীষণ কষ্ট হচ্ছে। কতদিন দেখি না বাবা মার ভাইয়াদেরকে। তুর্যের কণ্ঠস্বর নরম হলো, এগিয়ে গিয়ে বসল পৃথার পাশে, কোমল কণ্ঠে বলল, আমার কাজের চাপটা একটু কমুক, ছুটি পাই, তারপর তোমাকে নিয়ে রাজশাহী যাব বউ, ততদিন একটু ধৈর্য ধরো। পৃথাও আর তেমন কথা বাড়ালো না বিষয়টা নিয়ে, চোটপাট কিংবা জোর জবরদস্তিও করল না। এই কয়দিন তুর্যের ব্যস্ততা সে দেখেছে। রাত নেই দিন নেই ছেলেটা নিজের কাজের পেছনে ছুটেছে সর্বক্ষণ। যদিও পৃথা বলতে পারত যে আপনার যাওয়ার দরকার নেই, অন্য কেউ দিয়ে আসুক, কিন্তু পৃথার হৃদয়ে এই বাক্যে সাড়া দেয়নি।
ইদানিং তার সবচেয়ে বড় অভ্যাস তুর্য নামক পুরুষটা। মানুষটাকে ছাড়া এক মুহূর্ত যেন বহু বছর মনে হয় পৃথার। এই যে আগে তুর্যের যে উদ্ভট কথাগুলোর জন্য বিরক্ত হতো, এখন সেই কথাগুলোই ভালো লাগে। সারাদিনের হাজারটা চিন্তা ক্লান্তি তুর্যের ওই উদ্ভট কথাগুলোর সম্মুখে এসে ফিকে হয়ে যায়। প্রাণ খুলে তখন হাসতে ইচ্ছে হয়। পৃথার ছোট্ট হৃদয়টা তুর্য নামক ওই বলিষ্ঠ পুরুষটাকে আজকাল অনুভব করে। মেয়েটার বয়স কম, বাবা মা ভাইরা কখনো তাকে পুরুষের সান্নিধ্যে যেতে দেয়নি ততটা, সব সময় আগলে রেখেছে। হয়তো ছোটবেলার ওই বিয়েটার কারণেই তারা পৃথাকে নিয়ে ভয়ে ছিল। সে যাই হোক, এক কথায় বলা যায় তুর্যই তার জীবনে আসা ভালোবাসাময় প্রথম পুরুষ, যার সাথে মেয়েটা এতটা প্রেমময় বাক্যালাপে জড়িত হয়েছে, এতটা কাছাকাছি এসেছে, যার দরুন তুর্যের প্রতি পৃথার অনুভূতি তৈরি হতে সময় নেয়নি বেশি। তাছাড়া বিয়ে নামক এক পবিত্র বন্ধন তো রয়েছেই, যে বন্ধনের জেরে বিয়ে না মেনে বিয়ের আসর ত্যাগ করে এত বছর দূরে থেকেও ফিরে আসতে হয়েছে তুর্যকে। সেই বন্ধনের টান পৃথার মধ্যেও তো আছে। ইদানিং পৃথার মন তুর্যের ভালো মন্দের জন্য চিন্তা করে, তুর্যের জন্য উতালা হয়, তুর্যকে একটা নজর দেখার জন্য ছটফট করে, মানুষটাকে একটাবার জড়িয়ে ধরার জন্য ছটফট করে পৃথার হৃদয়। আচ্ছা, এই অনুভূতির নাম কি? এই অনুভূতি কি তবে ভালোবাসা? জানে না পৃথা। তবে সে এইটুকু জানে, তুর্য নামক ওই পুরুষটার মধ্যে সে বাজেভাবে আটকে গেছে। তাকে ছেড়ে বের হওয়ার আর কোনো উপায় নেই। পৃথার ভাবনার মধ্যে তুর্য হঠাৎ চেঁচিয়ে উঠল, বুকে হাত দিয়ে চিৎকার করে বলল, আমার ভীষণ বুকে ব্যথা হচ্ছে বউ। পৃথা চমকালো, ঘাড় ঘুরিয়ে তাকালো তুর্যের পানে। ছেলেটাকে বুকে হাত দিয়ে থাকতে দেখে হৃদয় কাঁপল। এইমাত্রই তো একদম ঠিক ছিল লোকটা, কত কি বলল, এর মধ্যেই হঠাৎ কি হলো? অস্থির হলো পৃথা, বিচলিত কণ্ঠে বলল, বেশি ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমাকে দেখান। তুর্য বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল। জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে বউ। হার্টের মধ্যে কেমন জানি করছে। থামল তুর্য, নিঃশ্বাস আটকে থেমে থেমে আবার বলল, উফ, কি চিনচিনে ব্যথা হচ্ছে বুকের মধ্যে, দম বন্ধ হয়ে আসছে। আমি বোধহয় আজকেই শেষ। শেষ মানে কি? পৃথা আরও অস্থির হলো। দুমড়ে মুচড়ে উঠল তার কলিজাটা। সত্যি যদি হার্ট অ্যাটাক করে মানুষটা, তখন কি হবে? আজকাল তো আর রোগশোগের কোনো বয়স নেই, যখন ইচ্ছে হানা দেয়। পৃথার ভয় জাগল, হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠল মেয়েটা। ব্যাকুল হয়ে বলল, আপনার কিচ্ছু হবে না, আমি এখনই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কথাটা বলেই পৃথা তড়িঘড়ি করে নামতে শুরু করলো বিছানা থেকে। তুর্য তৎক্ষণাৎ হাত টেনে ধরল পৃথার। আগের ন্যায় বুকে হাত দিয়েই বলল, কারো কাছেই নিতে হবে না, তুমি শুধু আমার ঠোঁটে একটা গাঢ় চুমু খাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরক্ষণেই পুরো ঘটনা মস্তিষ্কে হানা দিতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল মেয়েটার। তার মানে এই লোকটা এতক্ষণ নাটক করছিল তার সাথে, আর সে কতটা ভয় পেয়েছিল। এখনও বুকটা কাঁপছে দুরু দুরু। পৃথার রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পেয়ে গেল। লোকটা এতটা বর্বর কেন? ছলছল করে উঠল মেয়েটার চোখ দুটো। তুর্য চমকালো। পৃথার চোখে পানি কেন? সে কি কোনোভাবে পৃথাকে কষ্ট দিয়ে ফেলেছে? বিচলিত হলো তুর্য। দ্রুত নিজের অভিনয় বাদ দিয়ে উঠে বসল সে। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছ কেন? পৃথা তুর্যের নিকট থেকে দূরে সরে গেল। দুই হাতের উল্টো পিঠে চোখ মুছল নিজের। অভিমানী কণ্ঠে বলল, আপনার সাথে আর কোনো কথাই নেই আমার। আপনি আপনার মতো থাকেন, আর আমি আমার মতো। আপনাকে বিশ্বাস করাই ভুল হয়েছে, একটা মিথ্যেবাদী শয়তান লোক। তুর্য বোধহয় বুঝল পৃথার কথাগুলোর মানে। সে এগিয়ে গেল মেয়েটার পানে। আদুরে কণ্ঠে বলল, তুমি কি সবটা সত্যি ভেবে নিয়েছিলে?
আমি তো মজা করছিলাম। সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা উত্তেজিত হয়ে পড়বে। পৃথা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। অভিমানী কণ্ঠে আবার বলল, আপনাকে কিছু বুঝতে হবে না, শুধুমাত্র দূরে থাকুন আমার থেকে, আর কথাও বলবেন না আমার সাথে। তুর্য হাসল। স্ত্রীর অভিমানে তার বিচলিত হওয়ার কথা থাকলেও প্রশান্তি অনুভব করল। পৃথা তাকে নিয়ে ভেবেছে, তার একটু অভিনয় দিশেহারা হয়েছে, এর থেকে সুখকর আর কি হতে পারে। পৃথার কথা অনুযায়ী নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো না তুর্য, বরং নিজের 2 হাত বাড়িয়ে শক্তভাবে জড়িয়ে ধরল স্ত্রীকে। আদুরে কণ্ঠে বলল, তোমার থেকে দূরে সরে থাকা এই জীবনে হয়তো আমার সম্ভব নয় বউ, আর কথা না বলে থাকা তো অসম্ভবের উপরেও অসম্ভব। আমার বউয়ের সাথে আমি কথা না বলে কিভাবে থাকব? অভিমানের মধ্যে প্রিয় মানুষটার সান্নিধ্য পেলে অভিমান প্রথম পর্যায়ে বাড়ে বই কি কমে না। পরবর্তীতে হয়তো প্রিয় মানুষের আদর ভালোবাসায় একটু একটু করে কমে যায়। পৃথার অভিমানটাও ঠিক তেমন আকারই ধারণ করল। হাত চালিয়ে তুর্যের থেকে ছাড়িয়ে নিতে চাইল নিজেকে। তুর্য ছাড়ল না। হুট করে সে প্রশ্ন করে বসল, ভালোবাসো আমায়? পৃথা থমকে গেল। হৃদয়ে কম্পন ধরল তার। ভালোবাসা? সত্যিই কি সে ভালোবাসে তুর্যকে? যদি ভালো নাই বাসত, তবে তার হৃদয়ে তুর্যকে নিয়েই অনুভূতিগুলো কিসের? পৃথা চোখ তুলে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে চুমু খেল স্ত্রীর ললাটে। মৃদু কণ্ঠে আবার শুধালো, ভালোবাসো আমায়? পৃথা ড্যাব ড্যাব করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তুর্যের পানে। অতপর ওষ্ঠ ফাঁক করল কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু বলতে আর পারল না। তার আগেই বিছানায় ফেলে রাখা তুর্যের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। তুর্য বিরক্ত হলো। বউয়ের সাথে এত সুন্দর একটা মুহূর্তে আবার কে বিরক্ত করে? অবশ্য সব সময় এমনই হয়, পোড়া কপাল তার। বউয়ের একটু সান্নিধ্যে গেলেই পুরো পৃথিবী বিপক্ষে চলে যায়। তার জীবনের একটু ভালো মুহূর্ত সহ্য হয় না কারো। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে নাম্বারটা না দেখেই কলটা ধরল সে। পৃথার পানে দৃষ্টি রেখেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। পৃথাকে ধরে রাখা হাতটাও আলগা হলো। গম্ভীর কণ্ঠে বলল, আসছি আমি। কথাটা বলেই কল কাটল তুর্য। পৃথাকে ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার শরীরে নিয়েই পা বাড়ালো বাইরের দিকে। যেতে যেতে পৃথাকে বলল, আমার আসতে দেরি হতে পারে, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আগে কখনো পৃথা পিছু না ডাকলো, আজ কেন যেন মেয়েটা পিছু ডাকলো তুর্যের। হুট করেই বলল, শুনুন। তুর্য থমকে দাঁড়ালো, পিছু ফিরে বলল, বলবে কিছু? এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। ইতস্তত করে বলল, তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার অপেক্ষায় থাকব। তুর্যের হৃদয়ে শিহরণ জাগল, প্রশান্তিতে ভরে উঠল মন প্রাণ। এতদিন প্রতিবার কাজে বের হওয়ার আগে পৃথার মুখ থেকে যে বাক্যটা শোনার জন্য ছটফট করত সে, আজ ঠিক সেই বাক্যটাই শোনার সৌভাগ্য তার হলো। পৃথার কথার পরিপ্রেক্ষিতে তুর্যের ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, অপেক্ষা করার প্রয়োজন নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও তুমি। কিন্তু শেষ পর্যন্ত এই বাক্যটা কণ্ঠে ধারণ করতে হৃদয় সায় জানালো না। হৃদয় চাইল পৃথা তার অপেক্ষায় থাকুক, নিজের কাজ শেষে বাড়ি ফিরে বউটাকে তার অপেক্ষারত থাকতেই দেখুক। তুর্য আবার পেছন ঘুরে এগিয়ে এলো পৃথার পানে। একটু ঝুঁকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আসছি আমি। কথাটা বলেই পরপর কক্ষ থেকে বেরিয়ে গেল তুর্য, আর পিছু ফিরে তাকালো না। বাড়ি থেকে বের হতে হতে পকেট থেকে নিজের মোবাইলটা বের করল। স্ক্রিন ঘেঁটে কল লাগালো আরুষকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, ওদিকের কি অবস্থা আরুষ? ওপাশ থেকে আরুষের বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। কোনো প্রকারে ছেলেটা নিজের কণ্ঠনালী ভেদ করে বলল, অবস্থা ততটা ভালো নয় স্যার, ইতিমধ্যে আমাদের 5 জন কর্মী বাজেভাবে আহত হয়েছে।
তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। ছোট করে বলল, আসছি আমি, ততক্ষণে ওদিকটা সামলে রাখ। কল কাটল তুর্য। দ্রুত নিজের গাড়ি বের করে চেপে বসল তাতে। চোখ মুখ শক্ত রেখে ছুটে চলল গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হলো। রাতের গভীরতা বাড়ল আরও। সেই সাথে দিনের আলোয় ঘেরা উজ্জ্বল প্রকৃতি যেন কালো আধারে ঢাকা পড়ল। সেই আধারময় রজনীকে উপেক্ষার কাতারে ফেলে তুর্য তার গাড়িটা দাঁড় করালো গাছপালায় ঘেরা এক জঙ্গলের সম্মুখে। এমনি দিনের আলোয় এই পুরো জঙ্গল নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকলেও রাতের আধারে তা জমে ওঠে, পরিণত হয় মাদক, ইয়াবা, গাঁজা, হেরোইন ব্যবসায়ীদের আখড়ায়। রাতের আধারে কালো জগতের রমরমা ব্যবসা চলে এখানে। আর এই কালো জগতের মূল হোতা ছিলেন শাহিন মির্জা। তাকে ৩০৪ ডিগ্রিতে যখন ডিম থেরাপি দেওয়া হলো, তখন নিজ থেকেই এই আস্তানার কথা স্বীকার করেছেন কর্তৃপক্ষের নিকট। আরশও তথ্যটা পাওয়ার পর সময় ব্যয় করেনি। নিজ দায়িত্ব পালনে নিজেদের বাহিনীর স্বল্প কিছু জনবল নিয়ে এসেছিল অপরাধীদের ধরার নেশায়। কিন্তু বুঝতে পারেনি শাহিন মির্জা ধরা পড়ার পরে এরাও আগের থেকে হিংস্রতা নিয়ে তৈরি হয়েছিল। নিজেদের বাঁচানোর তাগিদে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আরুষ তার বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সাথে সাথে জঙ্গলে উপস্থিত দুরাত্মারাও পাল্টা আক্রমণ চালায় তাদের উপর। রাতের আধারকে কাজে লাগিয়ে জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, যার দরুন আরও বিপাকে পড়তে হয়েছে আরুষকে। রাতের আধারের সুযোগ নিয়ে কে কোথা থেকে আক্রমণ করছে তাও বুঝে উঠতে পারছে না ঠিক। তাই তো শেষ পর্যন্ত উপায় না পেয়ে কল করেছিল তুর্যকে। তুর্য নিজের গাড়ি থামানোর সাথে সাথে আরও কয়েকটা গাড়ি এসে থামল তার গাড়ির পেছনে। সেখান থেকে প্রশাসনিক খাকি পোশাক পরিহিত বেশ কিছু জনমানবের আবির্ভাব ঘটল। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো চারপাশে। আদেশের সুরে বলল, জঙ্গলের চারদিক থেকে ঘিরে ফেলুন, একটাও যাতে জঙ্গল থেকে বেরিয়ে পালাতে না পারে। থামল তুর্য। পরপর আবার আদেশের সুরে বলল, বাকিরা আমার সাথে আসুন। নিজেদের কথা শেষ করে সম্মুখপানে অর্থাৎ জঙ্গলের ভেতর দিকে পা বাড়ালো তুর্য। সাথে সাথে আদেশ মোতাবেক তার সাথে আসা বাহিনীর অধিকাংশ সদস্যরা ছড়িয়ে পড়তে শুরু করলো জঙ্গল জুড়ে, আর বাকিরা পিছু নিল তুর্যের। ইতিমধ্যে আরুষদের সাথে যুদ্ধ চালিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সন্ত্রাসী দল। তার উপর আবার তুর্যের নিয়ে আসা অতিরিক্ত বাহিনী। পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে সময় লাগেনি বেশি। এতক্ষণ আরুষ যাদের নিয়ে বিপাকে ছিল, তুর্য এসেই অল্প সময়ে এক একটাকে ধরে বসিয়ে দিয়েছে। তবে এইটুকুতেই কি বিপদ শেষ তাদের? হয়তো শেষ নয়। তুর্য জঙ্গলের মধ্য বরাবর দাঁড়িয়ে তাদের হাতে ধরা পড়া সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছিল কিছু। তাদের এই কালো ব্যবসা সম্পর্কে টুকটাক তথ্য নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল উপস্থিতভাবে। আরুষও তার পাশে দাঁড়িয়ে দেখছিল চারদিকটা। হঠাৎ জঙ্গলের এক ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সন্ত্রাসীদের মধ্যে লুকিয়ে থাকা একজন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী রোগাপটকা ছেলেটা তার এক হাত দ্বারা পেছন থেকে চেপে ধরল তুর্যের গলা, আর অন্য হাতে বন্দুক নিয়ে ধরল তুর্যের কপালে। হড়বড়িয়ে বলল, আমাদের লোকগুলোকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দে, নয়তো গুলি করে এটার খুলি উড়িয়ে দেব। আকস্মিক এমন আক্রমণে চমকে উপস্থিত গেল সকলেই। কোনো লুকিয়ে থাকা সন্ত্রাসী যে হুট করে এভাবে তাদের সারির উপরেই আক্রমণ করে বসবে তা কেউ কল্পনাতেও আনতে পারেনি। বাহিনী সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তেই। এক প্রকার ভয়ে দিশেহারা হয়ে সকলে বন্দুক তাক করল ওই দুরাত্মার সন্ত্রাসীর পানে। আরুষ ঢোক গিলল। সন্ত্রাসীর পানে নিজের হাতে থাকা বন্দুকটা ধরে রেখেই বলল, স্যারকে ছেড়ে দে, নয়তো তোর প্রাণ নিয়ে ফেরা হবে না বলে দিলাম। ছেলেটা যেন আকাশের চাঁদ পেল। যাক, শেষ পর্যন্ত একটা ভালো কাজ তো করেছে। ধরেছে তো ধরেছে, এদের বসকেই ধরেছে। এই বসকে পুঁজি করে এই যাত্রায় বাঁচা যাবে হয়তো। বসের প্রাণের ভয়ে এরা তাদের ছেড়ে দেবে। ছেলেটা ভেতরে ভেতরে আরও সাহস পেল। শক্ত করে চেপে ধরল তুর্যের গলা। সকলকে শাসিয়ে বলল,
বন্দুক নিচে নামা, নয়তো ভালো হবে না কিন্তু। তোদের বসের জীবনের শেষ ঘন্টা এখানেই বাজিয়ে দেব। কেউ কিছু বলা বা বন্দুক নিচে নামানোর আগেই চেঁচিয়ে উঠল তুর্য। কটমট করে বলল, এই এই বেয়াদব, এভাবে গলা জড়িয়ে ধরেছিস কেন? তুই কি আমার বউ লাগিস নাকি হতচ্ছাড়া? গলা ছাড় বলছি। থামল তুর্য, নাক মুখ কুঁচকে আবার বলল, তোর মতো রোগাপটকা বলদ শিয়ালকে বিয়ে করতে যাব কোন দুঃখে আমি? আমার কি রুচির দুর্ভিক্ষ লেগেছে? আমার ঘরে সুন্দরী বউ আছে, আর আমার গলা ধরার অধিকারও একমাত্র তার। গলা ছাড় বলদ শিয়াল। এমন একটা ভীতিকর পরিস্থিতিতেও তুর্যের এহেন লাগাম ছাড়া কথায় ভরকে গেল সবাই। এই পরিস্থিতিতেও এমন কথা কারো কণ্ঠে আসতে পারে ধারণা ছিল না কারো। কেউ হাত থেকে বন্দুক ফেলবে কি, এমন কঠিন মুহূর্ত এসেও তুর্যের এমন বেফাস কথায় আহাম্মক বনে দাঁড়িয়ে রইল সকলে। সন্ত্রাসী নামধারী ছেলেটাও প্রথমে ভরকে গিয়েছিল কিঞ্চিত পরিমাণে, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। তার এখন এই একটাই বাঁচার পথ। ভরকে গিয়ে এই পথও যদি হারিয়ে ফেলে, তবে সারা জীবন অন্ধকার এক কুঠুরিতে কাটাতে হবে, আর নয়তো মরতে হবে। ছেলেটা ঢোক গিলল, নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলল, একদম চালাকি নয়, আমার সাথে চালাকি করছিস? তুর্যের চোখে মুখে নিরীহ আভা ফুটে উঠল। ঠোঁট উল্টে বলল, আমার শাশুড়িকে তোর সাথে বিয়ে দিয়ে ওই রাজাকার শ্বশুরটাকে বোঝারা করব। আমার শ্বশুরের পয়দা করা 2টা ষাঁড় আলবদর আলশামস সহ সব সম্পত্তিও তোর নামে লিখে দেব। তবু আমার গলা ছাড়। আমার বউ এমনি ভয়ঙ্কর ধাঁচের মহিলা। তুই আমার গলা ধরেছিস জানতে পারলে আমার গলাই টিপে দেবে। থামল তুর্য। অনুনয়ের সুরে আবার বলল, বন্দুক মাথায় একটা কেন 5টা ধর, তবুও ভাই গলাটা এখন ছাড়। এমন কঠিন এক মুহূর্তে এসেও এমন প্রশোভনমূলক বক্তব্য। তুর্যের এহেন লাগাম ছাড়া কথা শুনে আরুষের ইচ্ছে হচ্ছে এই জঙ্গলেরই কোনো এক শক্তপোক্ত গাছের সাথে নিজের মাথাটা টাক মেরে দ্বিখণ্ডিত করে ফেলতে। এটা মানুষ নাকি ভিন্ন গ্রহের কোনো প্রাণী? না, এই লোক ভালো হবে না কোনো দিন। যদি ভালো হতো তবে এমন একটা সময় এসেও এই ধরনের কথা বলতে পারত না। আচ্ছা, এর কি নিজের জীবনের মায়াও নেই, পরিবারের চিন্তাও নেই? না, এখন তাকেই কিছু করতে হবে, নয়তো যে কোনো সময়ে বিপদ ঘটে যেতে পারে। যতই হোক তুর্য তার স্যার এতদিন এই লোকটার সাথে আছে। যতই রাগ অভিমান বিরক্তি থাকুক না কেন, ভালোবাসাও আছে। আরুষ অধৈর্য ভঙ্গিতে আশপাশে তাকালো। জঙ্গলের মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মধ্যে একখানা মোটা লাঠি চোখে পড়ল তার। সকলের অগোচরে সেই লাঠিটা হাতে তুলে নিল আরুষ। অতঃপর খুব সাবধানে লাঠি হাতে গিয়ে দাঁড়ালো তুর্য এবং ওই সন্ত্রাসীর পেছনে। এর মধ্যেই তুর্য আবার চেঁচিয়ে উঠল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না না, তুই আমার মাথায় বন্দুকও ধরতে পারিস না। বউয়ের সাথে এখনও আমার বাসর সারা হয়নি। 20-25টার মতো টিয়া পাখির ছানার মতো বাচ্চাও পয়দা করা হয়নি। আমাকে এখনই মেরে ফেলতে পারিস না তুই। বন্দুক নিয়ে দূরে সর হতচ্ছাড়া। সন্ত্রাসী ছেলেটা তুর্যের কথায় ভরকাবে না ভরকাবে না ভরকাবে না করেও ভরকে গেল। নিজের মাথায় বন্দুক নিয়ে এমন অদ্ভুত সব কথা কেউ বলতে পারে? তুর্যের কথায় আহাম্মক বনে গেল ছেলেটা। হাত আলগা হলো বেচারার। আর এই সুযোগটাই কাজে লাগালো তুর্য। সময় ব্যয় না করে তাৎক্ষণিক কুস্তিগিরের ন্যায় বাহু চেপে ধরল সন্ত্রাসী ছেলেটার। নিজের মাথার উপর থেকে তুলে এনে আঁচড়ে ফেলল সম্মুখ মাটিতে। এদিকে একই সময়ে আরুষও সন্ত্রাসী ছেলেটার মাথার উপরে আঘাত হানল হাতের মোটা লাঠিটা দ্বারা। কিন্তু হায়, ছেলেটা সরে যাওয়ায় আঘাতটা গিয়ে লাগলো তুর্যের মাথায়। বাড়িটা বেশ জোরে সোরেই লেগেছে। মুহূর্তেই ঝিমঝিম করে উঠল বেচারার মাথাটা। চোখের সম্মুখে ঝাপসা হয়ে যেতে শুরু করলো ধীরে ধীরে। সম্মুখে ফেলা সন্ত্রাসীটাকে তার বাহিনীর লোকদের পাকড়াও করতে দেখে মাথাটা চেপে ধরল তুর্য। ঢুলু ঢুলু পায়ে তাকালো পেছন ফিরে।
আবছা দৃষ্টিতে দেখল লাঠি হাতে ব্যাককেলের ন্যায় দাঁড়িয়ে আছে আরুষ। নিমিষে চোয়াল শক্ত হয়ে এলো তুর্যের। দাঁতে দাঁত চেপে বলল, একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নেব মির্জাফরের বংশধর। কথাটা বলেই মাটিতে লুটিয়ে পড়ল তুর্য। আরুষ আঁতকে উঠল। আহাম্মকের ন্যায় একবার তাকালো হাতের মোটা লাঠিটার পানে, আরেকবার তাকালো মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে থাকা তুর্যের পানে। এটা সে কি করে ফেলল? ভালো করতে গিয়ে হলো খারাপ। রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পাচ্ছে বেচারার। তার সাথেই কেন সব সময় এমন হয়? লজ্জায় সকলের সম্মুখে এখন কাঁদতেও পারছে না। এখানে এত বড় প্রশাসনিক বাহিনী সন্ত্রাসীদের সম্মুখে কান্না করা তার মতো এক অফিসারকে মানায় না। আরুষ হাতের লাঠি ফেলে দিল। দ্রুত দৌড়ে গেল তুর্যের নিকটে। সকলকে আদেশ দিল সন্ত্রাসীদের গাড়িতে তুলতে আর তার সাথে তুর্যকে ধরে গাড়িতে তুলে দিতে। লোকটাকে হাসপাতালে নিতে হবে এখনই। যদিও সুস্থ হয়ে আরুষের জীবন নিয়ে টানাটানি লাগবে, তার জন্য তো আর এভাবে ফেলে রাখা যাবে না। তাছাড়া দোষটাও আরুষের। তার একটু খেয়াল করে সাবধানতা অবলম্বন করে আঘাত করা উচিত ছিল। এমন এক ব্যাককেলমূলক কাজ অন্তত তার দ্বারা মানায় না। আরুষ সময় ব্যয় করেনি। তুর্যকে নিয়ে অতি দ্রুত শহরের এক নামকরা হাসপাতালে ছুটে এসেছে। ভর্তি করেছে তাকে। আসার পথে গাড়িতেই তুর্যের পরিবারকে কল করে জানিয়েছে তুর্য সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ব্যাস, সেই রাতেই পরিবারের সকলে মিলে হানা দিয়েছে হাসপাতালে। তাহমিনা বেগম ইতিমধ্যে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে পড়েছেন। যত যাই হোক, তার ছেলে তো তুর্য, নারী ছেঁড়া ধন তার। আর তাছাড়া তুর্যের সাথে যে ঝগড়া বিবাদটা সর্বদা লেগে থাকে, ওটা তো সত্যি সত্যি ঝগড়া নয়, ওটা তাদের মা ছেলেরই ভালোবাসার একটা অংশ। সকলের ভালোবাসা প্রকাশের ধরন তো আর এক হয় না, তেমনি তাদেরও মা ছেলের ভালোবাসা প্রকাশের ধরনটা একটু ভিন্ন। পৃথাও এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে লাগাতার। তুর্য দুর্ঘটনার কবলে পড়েছে এই সংবাদ শ্রবণিত মেয়েটার জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। বুকের ভেতরে থাকা কলিজাটা যেন দুমড়ে মুচড়ে উঠেছিল। এতদিন যে পুরুষের উপর বিরক্ত ছিল, আজ সেই পুরুষকে হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠেছে মেয়েটা। ওই যে কথায় আছে না, মানুষের কাছে থাকলে মর্ম বোঝে না, দূরে গেলে ঠিকই মর্ম বুঝে নেয়। পৃথা এতদিন যে তুর্যের মর্ম একটু বোঝেনি তেমন নয়, সে এতদিনও বুঝেছে। তবে নিজের অনুভূতি সম্পর্কে সন্দিহান ছিল। তুর্যের জন্য তার ভেতরে জাগ্রত হওয়া অনুভূতিকে ঠিকঠাক কী নাম দেবে বুঝে উঠতে পারছিল না। তবে আজ তুর্যের এই দুর্ঘটনার পরে পৃথার সকল সংশয়, সকল সন্দেহ দূর হয়েছে। মেয়েটা বেশ বুঝতে পেরেছে সে ভালোবাসে তুর্যকে, ভীষণ ভালোবাসে। তুর্যকে হারিয়ে সে বাঁচতে পারবে না, কিছুতেই না। এই যে এখন তুর্যের সামান্য একটু দুর্ঘটনাতেই হৃদয়ে ব্যথা উঠেছে পৃথার, নাজুক হয়ে উঠেছে মেয়েটা, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। ছুটে গিয়ে একবারের জন্য হলেও জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ওই তুর্য নামক পুরুষকে। কিন্তু আছে অসহায়, ভীষণ অসহায়। এতদিন তুর্য তাকে বারংবার কাছে টানতে চেয়েছে, অথচ সে ফিরিয়ে দিয়েছে। আর আছে নিজে তুর্যের কাছে যেতে চাইছে, কিন্তু পারছে না। পৃথার হৃদয় ব্যাকুল হলো। একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো তুর্যের কেবিনের সম্মুখে। কেবিনের স্বচ্ছ কাঁচ গুলিয়ে তাকালো ভেতরে। সাথে সাথেই মেয়েটার হৃদয়টা ছটফটিয়ে উঠল, আখিদয় ভরে উঠল অশ্রুকণায়। সারাক্ষণ ছটফট করে সকলকে জ্বালিয়ে মারা ছেলেটা কেমন নিথর হয়ে শুয়ে আছে হাসপাতালের শুভ্র রঙা বিছানায়। যদিও ডাক্তার বলেছে তেমন গুরুতর চোট লাগেনি, কালকের মধ্যেই সুস্থ হয়ে যাবে, কিন্তু মন যে মানছে না। সত্যিকার অর্থে ভালোবাসলে ভালোবাসার মানুষটার একটু ব্যথাও যে সহ্য করা কষ্টকর। পৃথা হাত উঠিয়ে আলতোভাবে রাখল কেবিনের স্বচ্ছ কাচের উপর। ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। আরুষ হাসপাতাল করিডোরের এক কোণে দাঁড়িয়ে আছে নিশ্চুপভাবে।
ভেতরে ভেতরে তীব্র অনুশোচনায় দগ্ধ সে। এমন একটা কাজ কিভাবে করল সে? এত বড় একজন দায়িত্ববান কর্মকর্তা হয়ে এইটুকু সাবধানতা তার অবশ্যই অবলম্বন করা উচিত ছিল। সে ঠিক কাকে মারছে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত ছিল। আজ তার হাতে লাঠির বদলে বন্দুকও তো থাকতে পারত। যদি সে নিজের বন্দুকটা চালাতো সন্ত্রাসীর উদ্দেশ্যে এবং সেই বন্দুকের গুলি লাগত তুর্যের শরীরে, তখন কি হতো? যেখানে তাদের ডিপার্টমেন্ট তাদের বিন্দু বিন্দু বিষয়গুলোর উপরও লক্ষ্য রাখার জন্য প্রশিক্ষণ দেয়, সর্বক্ষণ চোখ কান খোলা রেখে চলতে শিখায়, সেখানে সে কিভাবে এত বড় একটা ভুল করে ফেলল? সেই ভুলের অনুশোচনা তো আছেই, সাথে আরও যোগ হয়েছে তুর্যের ভয়। এই বাটা একবার সুস্থ হয়ে উঠলে তাকে অসুস্থ বানিয়ে ছাড়বে, তেজপাতা করে ছাড়বে আরুষের শান্তশিষ্ট জীবনটা। জ্ঞান হারানোর আগে তুর্যের বলা শেষ কথাটা বারবার স্মরণে আসছে আরুষের। একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নেব মির্জাফরের বংশধর। এই একটা বাক্য স্মরণে আসলেই তো আরুষের বুকটা ধরফরিয়ে উঠছে। ভবিষ্যতে তুর্যের উদম কেলানি খাওয়ার ভয়ে জর্জরিত হয়ে পড়েছে বেচারা। আরুষের আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ ইরা এগিয়ে এলো তার পানে। কিছুটা অবাক কণ্ঠে বলল, এ কি আরুষ ভাই, আপনার হাত কেটেছে কিভাবে? ইরার কণ্ঠে আরুষ নিজের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এলো। হাতের পানে তাকিয়ে চমকে উঠল সে। সত্যি তার হাত কেটেছে। কনুই থেকে বেশ অনেকটা ছুলে গেছে, রক্ত শুকিয়ে আছে হাত জুড়ে। হয়তো ওই জঙ্গলে সন্ত্রাসীদের আক্রমণ পাল্টা আক্রমণের সময় হয়েছিল, কিন্তু নিজেদের যুদ্ধ চালাতে চালাতে এই দিকটা খেয়ালই করেনি। আর তারপর তো আবার তুর্যকে নিয়ে ছোটাছুটি। হাতের পানে তাকানোর দিকে খেয়াল আছে নাকি? তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ। কণ্ঠটা স্বাভাবিক রেখেই বলল, ওই অ্যাক্সিডেন্টের সময় সম্ভবত কেটেছে। তুর্য স্যারের সাথে ছিলাম তো। ইরা অস্থির হলো, বিচলিত কণ্ঠে বলল, ইস, কতখানি কেটেছে? আর আপনি কিনা সেই কাটা হাত নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। চলুন, ডাক্তারের কাছে চলুন। আরুর সাথে সাথেই অসম্মতি জানালো ইরার এই প্রস্তাবে। জোরপূর্বক হেসে বলল, একটুখানি তো কেটেছে, এ এমনি সেরে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না। ইরার সাথে সাথেই প্রতিবাদ করল আরুষের কথায়। বিরোধিতা করে বলল, এটা আপনার কাছে একটুখানি কাটা, কতখানি কেটে গেছে? আবার বলছেন ডাক্তারের কাছে যাবেন না। চলুন বলছি। আরুষ তবুও বাধা দিচ্ছিল ইরাকে। শেষমেশ মেয়েটা উপায় না পেয়ে নিজের এক হাত বাড়িয়ে ধরল আরুষের ভালো হাতটা। শাসিয়ে বলল, আর একটা কথাও বলবেন না। আপনার হাত অল্প কেটেছে নাকি বেশি তা আমি বুঝে নেব। আপনি আসুন আমার সাথে। ইরার আকস্মিক এমন স্পর্শে কেঁপে উঠল আরুষ। এটাই তার প্রেয়সীর থেকে প্রথম স্পর্শ। কেমন শিহরণ জাগল হৃদয়ে। তার থেকেও ভালো লাগলো ইরার এই জোর করা অধিকার দেখানো। আরুষের হৃদয়টা প্রশান্তিতে ছেয়ে গেল। ইরার উপরে আর একটা কথাও বলল না সে, শুধুমাত্র মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে চলল ইরার পিছু পিছু। মেয়েটা তাকে টেনে নিয়ে ঢুকল এক কেবিনে। এত রাতে অল্প স্বল্প চিকিৎসার জন্য ডাক্তার খুঁজে পাওয়া গেল না। একজন নার্সের শরণাপন্ন হলো তারা। নার্স মহিলাটি তার চিকিৎসার সরঞ্জাম নিয়ে বসল আরুষের পাশে। নিজের মতো করে ওষুধ লাগাতে শুরু করলো তার হাতে। তবে সেদিকে কোনো খেয়াল নেই আরুষের। সে এখনও একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইরার পানে। আরুষকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো মেয়েটা। এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, সমস্যা কি? আমার দিকেও ভাবে তাকিয়ে আছেন কেন? অপ্রস্তুত হলো আরুষ। সাথে সাথে দৃষ্টি নত করল সে। আমতামতা করে বলল, এমনি। ভোরের আলো ফুটেছে। রাতের নিস্তব্ধতা কাটিয়ে ব্যস্ত হয়ে উঠেছে পুরো শহর। তুর্যের জ্ঞান ফিরেছে মাত্রই। ঘুমের ইঞ্জেকশনের গুণে বেশ অনেকক্ষণ বেহুশের মতো পড়েছিল সে। জ্ঞান ফিরতে পিটপিট করে চোখ খুলল তুর্য।
চোখের সম্মুখে দৃশ্যমান হলো হাসপাতালের শুভ্র রঙা ছাদটা। ছেলেটা তৎক্ষণাৎ আবার চোখ বন্ধ করে নিল। একটু নড়ে চড়ে উঠতে অনুভব করলো ঘাড়ে ব্যথা হচ্ছে ভীষণ, আবার হাতের উপরেও ভারী ভারী ঠেকছে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে, আবার চোখ মেলতে চোখের সম্মুখে ভেসে উঠল প্রেয়সীর ঘুমন্ত মুখশ্রী। পৃথা তার হাতের উপরে মাথা দিয়ে নিশ্চিন্তভাবে ঘুমিয়ে আছে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ঘাড়ে এবং হাতে ব্যথা অনুভব করলো, হাতটা সরালো না সে। নিজ স্ত্রীকে একটু শান্তিতে ঘুমাতে দেওয়ার জন্য হাতটা আরও ছড়িয়ে দিল, আর অন্য হাত দ্বারা বিলি কেটে দিতে শুরু করলো স্ত্রীর চুলের ভাঁজে। এর মধ্যে একজন নার্স সকালের চেকআপের উদ্দেশ্যে ঢুকলেন কেবিনের দরজা দিয়ে। তুর্যকে চেয়ে থাকতে দেখে সে মুখে হাসি এনে বললেন, উঠে গেছেন? এইটুকু বলতেই তাকে হাত উঠিয়ে থামিয়ে দিল তুর্য। ফিসফিসিয়ে বলল, আস্তে কথা বলুন, আমার স্ত্রী ঘুমাচ্ছে। নার্স মহিলাটি হাসলেন। তিনিও তুর্যের মতোই ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, স্ত্রীকে ভালোবাসেন ভীষণ? তুর্য লাজুক হাসল, ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, হুম। নার্স মহিলাটি আর কথা বাড়ালেন না। নিজের মতো করে তুর্যের চেকআপ করে চলে গেলেন কেবিন থেকে। তবে কেবিনে চুপ থাকলেও কেবিনের বাইরে গিয়ে আর চুপ রইলেন না। তুর্যের বাড়ির সকলকে জানিয়ে দিলেন তুর্যের জ্ঞান ফেরার কথা। ব্যাস, আর কে শোনে কার কথা। আরুষ ব্যতীত সকলেই হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করলো তুর্যের কেবিনে। সকলের টুকটাক শব্দ কর্ণে পৌঁছাতেই ঘুম ভেঙে গেল পৃথার। সাথে সাথেই মেয়েটা লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। রাতে খুব বড় মুখ করে সবাইকে বলেছিল সে তুর্যের কাছে থাকবে, স্বামীর সেবা করবে, অথচ সেই কিনা ঘুমিয়ে পড়ল। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল। ওয়াশরুমে দোহাই দিয়ে দ্রুত কেটে পড়ল সকলের সম্মুখ থেকে। পৃথা চলে যাওয়ার সাথে সাথেই তুর্য কটমট করে তাকালো সকলের পানে। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, সব শত্রুর দল আমার। বউটার সাথে একটু ভালো মুহূর্ত কাটাচ্ছিলাম, তাও সহ্য হলো না কারো। সময়ের কাঁটা ঘূর্ণায়মান। সে ঘুরতে ঘুরতে সকালের সময় পেরিয়ে বিকালের দিকে গড়িয়েছে। তুর্যের মাথার চোট ততটা গাঢ় না হয় তাকে হাসপাতাল থেকে সসম্মানে রিলিজ করে দেওয়া হয়েছে ইতোমধ্যেই। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একটা দিন পর্যবেক্ষণে থাকতে বলেছিল, কিন্তু তুর্য রাজি হয়নি। এই হাসপাতাল, এখানকার ওষুধ গন্ধ এসব বরাবরই অপছন্দের তালিকায় তার। তাই একটু তড়িঘড়ি করেই হাসপাতাল ছেড়েছে ছেলেটা। তবে এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই যে এতটা সময় তুর্যের জ্ঞান ফিরেছে, অথচ সে আরুষের খোঁজ করেনি একবারও। তবে কি মাথায় চোট পেয়ে চোট পাওয়ার কারণটাই ভুলে গেছে, নাকি মনে মনে বড়সড় কোনো পরিকল্পনার চেয়ে ভেবে পাচ্ছে না আরুষ? ভয়ে আর বেচারা তুর্যের সম্মুখে একটাবারের জন্যও যায়নি। লুকিয়ে চুরিয়ে ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মতো দূর থেকে দেখেছে তার স্যারকে। যদিও দুই একবার সাহস করেছিল, ভেবেছিল একটাবার তুর্যের সাথে দেখা করে মাপ চেয়ে নেবে। তবে পরক্ষণে আবার ভয়ে সিদ্ধান্ত বদলে ফেলেছে। বলা তো আর যায় না। পরে দেখা যাবে সে মাপ চাইতে তুর্যের কাছে গেল, আর তুর্য প্রতিশোধ নিতে তার মাথা ফাটিয়ে হাসপাতালেরই কোনো এক বিছানায় শুইয়ে দিল। তখন কি হবে? তার থেকে কয়েকটা দিন যাক, তুর্য আর একটু সুস্থ হোক এবং ঘটনাটাও কিছুটা ভুলুক, তারপর না হয় তার সম্মুখে যাওয়া যাবে। রাতের আধার ঘনিয়ে এসেছে। দিনের উজ্জ্বল সূর্যটা বিদায় নিচ্ছে প্রকৃতির থেকে। ব্যস্ত শহরটা সেজে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আধশোয়া হয়ে বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়। একটু পরপর আবার অধৈর্য ভঙ্গিতে দরজার পানে উকিঝুঁকি মেরে দেখছে পৃথা আসছে কিনা। সেই যে মেয়েটা কক্ষ থেকে বেরুলো আর এলো না। হাসপাতালে তো নিজ পরিবারের জনগোষ্ঠীর কৃপায় বইয়ের মুখটা পর্যন্ত ভালোভাবে দেখার সুযোগ পায়নি তুর্য। তারপর এলো বাড়িতে।
ভেবেছিল এখানে এসে অন্তত বউয়ের সাথে একান্তে সময় কাটানোর সুযোগ পাবে। গতকাল রাতে অর্থাৎ মাথা ফাটার আগে পৃথার সাথে তার কথা বলার যতটুকু সৌভাগ্য হয়েছিল, তাতে তুর্য এইটুকু অন্তত বুঝেছিল পৃথার হৃদয়ে তার জন্য অনুভূতির সঞ্চার ঘটেছে। তবে তখন তাড়াহুড়োতে থাকায় এই বিষয়ে পৃথার সাথে আর কথা বাড়াতে পারেনি বেচারা। হন্তদন্ত হয়ে ছুটেছে জঙ্গলে, আর তারপর হাসপাতাল। তুর্যের জ্ঞান ফেরার পরে যখনই এই বিষয়টা আবার তার মাথায় হানা দিয়েছে, তখন থেকে সে উতলা হয়ে উঠেছে পৃথার সাথে একটাবার একান্তে কথা বলার জন্য। সে যা ভেবেছে সেটাই সঠিক কিনা নিশ্চিত হতে দিশেহারা হয়ে উঠেছে তুর্যের হৃদয়। অথচ তার পরিবারও তাকে একটু শান্তিতে বউয়ের কাছে থাকতে দিচ্ছে না। আর বউ তো বই, পাষাণ মহিলা একটা, যতটা পারছে পালিয়ে বেড়াচ্ছে। তুর্যের ভাবনা চিন্তার মাঝেই পৃথা হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকলো কক্ষে। এগিয়ে গিয়ে প্লেটটা বিছানার উপরে তুর্যের সম্মুখে রেখে বলল, তাড়াতাড়ি খেয়ে নিন, এরপর ওষুধ আছে আপনার। তুর্য একবার তাকালো খাবার প্লেটের দিকে, পরক্ষণেই আবার দৃষ্টি ঘুরালো পৃথার পানে। বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, খাইয়ে দাও। পৃথা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কেন? আপনার হাতে কি হয়েছে? নিজের হাতে খেয়ে নিন। তুর্য ঠোঁট উল্টে দিল, বাচ্চাদের মতো করে বলল, আমি অসুস্থ বউ। পৃথার কুঁচকানো ভ্রুদয় আরও কুঁচকে এলো, আখিদয় ছোট ছোট করে সে বলল, মাথায় ফেটেছে। হাত দুইটা তো ঠিকঠাক একদম সোজা লাঠির মতো আছে, তাহলে নিজের হাত দিয়ে খেতে সমস্যা কি? তুর্য চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এই অবস্থাতেও তুমি আমার সাথে এমন ব্যবহার করছো বউ? আমার মতো এক অবলা স্বামীর জন্য তোমার কি একটু মায়া লাগছে না? এতটা পাষাণ তুমি কিভাবে হচ্ছ বউ? ওই সিনেমার নায়িকাদের মতো আমার অসুস্থতায় তোমার বুকটা কি একটু কেঁপে কেঁপে উঠছে না? তুর্যের এমন অভিনয় মিশ্রিত বাক্য শ্রবণে বিরক্ত হলো পৃথা, আবার মায়াও লাগলো ভীষণ। যতই হোক তুর্য অসুস্থ, মাথা ফাটলেও সে তো অসুস্থতাই। কতটা রক্ত গতকাল তার মাথা থেকে গড়িয়েছে, পৃথার স্বচক্ষে তা অবলোকন করেছে। ওই রক্তের কথা স্মরণে আসতেই এবার সত্যি মেয়েটার বুক কেঁপে উঠল। প্রিয় পুরুষের জন্য হৃদয় হাহাকার করে উঠল, আর পৃথা না করতে পারল না তুর্যের মুখের উপর। যদিও এভাবে হুট করে একজন পুরুষকে খাইয়ে দিতে অস্বস্তি বোধ হচ্ছে মেয়েটার, তবুও হাত বাড়িয়ে সে খাবার প্লেটটা হাতে তুলে নিল। কিছুটা ইতস্তত করে বলল, আসুন খাইয়ে দিচ্ছি। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল, পৃথার পানে একটু এগিয়ে বসল সে। খুশিতে গদগদ হয়ে বলল, দাও, তাড়াতাড়ি খাইয়ে দাও বউ। পৃথা কোনো দ্বিরুক্তি করল না, ছোট ছোট লোকমা করে চুপচাপ খাইয়ে দিতে শুরু করলো তুর্যকে। তুর্য ভদ্র বাচ্চাদের মতো খেয়ে নিতে লাগলো বউয়ের হাতে, আবার মাঝে মাঝে পৃথাকে খাওয়ারও আদেশ দিল। পৃথা হাসল, হৃদয়ের কোণে এক মুঠো প্রশান্তির স্থান দিয়ে সেও খেয়ে নিতে শুরু করলো তুর্যের সাথে সাথে। সময় গড়ালো কিছুটা, যদিও এখনও তেমন রাত নয়। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে কেবল রাত্রি 9টা। চারদিকটা এখনও দিনের আলোর ন্যায় কোলাহলপূর্ণ। পৃথা তুর্যকে খাইয়ে দাইয়ে ওষুধ খেতে বলে তখন প্লেট নিয়ে চলে গিয়েছিল নিচে। সবটা গুছিয়ে সকলের সাথে একটু আড্ডা দিয়ে কেবলই ফিরেছে আবার কক্ষে। দরজা গলিয়ে কক্ষের ভেতরে ঢুকতেই দেখতে পেল তুর্য চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। পৃথা টাটু কোনো শব্দ করল না, নিঃশব্দে এগিয়ে গেল তুর্যের পানে, বসল তার পাশে। কি সুশ্রী না লাগছে এই পুরুষের ঘুমন্ত মুখশ্রীটা, যেন কোনো নিষ্পাপ বাচ্চা ঘুমিয়ে আছে, অথচ জেগে থাকলে ব্রিটিশগিরিতে সকলকে হার মানিয়ে ফেলে। মুখ থেকে সারাক্ষণ বুলেটের ন্যায় লাজলজ্জাহীন বাক্য ছুটতেই থাকে। পৃথা হাসল স্বামীর ঘুমন্ত মুখশ্রী দর্শনে। কেন যেন ভীষণ ইচ্ছে হলো হাত বাড়িয়ে প্রিয় পুরুষটার গাল দুটো একটু ছুঁয়ে দিতে। সর্বদা লজ্জায় নিজের ইচ্ছাকে দমন করলেও আজ আর তেমনটা করল না। নিজের উষ্ণ হাত দ্বারা স্পর্শ করল তুর্যের এক গাল।
সাথে সাথেই যেন ঝংকার তুলল মেয়েটার হৃদয়ে। বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গ জুড়ে। তবুও পৃথা নিজের হাত সরিয়ে নিল না। আলতোভাবে স্পর্শ করতে শুরু করলো স্বামীর পুরো মুখটা জুড়ে। হঠাৎ করে তার স্মরণে এলো সেদিনের কথা। একটা চুমুর জন্য সেদিন কতই না পাগলামি করেছিল তুর্য। পৃথার হৃদয়ে অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো। ইচ্ছে হলো এবার তুর্যকে একটা চুমু দিয়েই দিতে। মস্তিষ্ক তার এই ইচ্ছের বিরোধিতা করলেও হৃদয় সায় জানালো। পৃথার হৃদয় স্পষ্টভাবে বলল, তুর্য তার স্বামী। একজন স্বামীকে তার স্ত্রী চুমু দিতেই পারে, তাতে দোষের তো কিছু নেই। তাছাড়া ছেলেটা এখন ঘুমিয়ে আছে, চুমু দিলেও টের পাবে না। পৃথার তেমন ভাবল না। নিজের ইচ্ছেকে পরিণতি দিতে একটু ঝুঁকে ওষ্ঠ ছোঁয়ালো তুর্যের কপালে। ঠিক তখনই ধপ করে চোখ মেলে তাকালো তুর্য। হকচকিয়ে উঠল পৃথা। তড়িৎ গতিতে ছিটকে দূরে সরে গেল। মুহূর্তেই লজ্জায় রক্তিমাভা ছড়িয়ে পড়ল তার চোখ মুখ জুড়ে। ইস, এই পুরুষের ঠিক এখনই চোখ মেলে তাকাতে হলো। আর একটু পর চোখ খুললে কি হতো? লজ্জা সংকোচ ভয়ে হাঁসফাঁস করে উঠল পৃথা। ইচ্ছে হলো এখনই ছুটে পালাতে। আর সে করল তাই। তুর্য কিছু বুঝে ওঠার আগেই এক দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। আর এদিকে বেচারা তুর্য চরম বিস্ময়ের বিরক্তিতে বেউসের মতো পড়ে রয়েছে বিছানাতে। এতক্ষণও সে জেগেই ছিল, শুধুমাত্র বইয়ের মতিগতি বোঝার জন্য একটু ঘুমের ভান ধরে পড়েছিল। তারপর বউ যা শুরু করল, রীতিমতো তার ধৈর্য সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে দিচ্ছিল। তারপরও বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে সে চোখ বন্ধ করে পড়েছিল শুধুমাত্র বইয়ের একটু ভালোবাসা পেতে। কিন্তু তাও শেষ পর্যন্ত আর পারল না। পৃথার নরম ওষ্ঠের স্পর্শ পেতেই আপনা আপনি খুলে গেল চোখ দুটো। কেন খুলল? এই মুহূর্তে নিজের চোখের উপরে নিজেই বেজায় বিরক্ত তুর্য। ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে নিজের চোখ দুটো নিজেই খুলে নিতে। কি হতো আর কিছুক্ষণ পর চোখ দুটো খুললে? তাহলে হয়তো বউয়ের ওষ্ঠের আরও 2-4টা চুমু কপালে জুটত। তুর্য দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, আগে ভাবতাম পৃথিবীতে বসবাসকারী মানুষগুলোই আমার শত্রু, কিন্তু না, এখন দেখছি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আরও বড় শত্রু। বেঈমান অঙ্গ প্রত্যঙ্গ, আমার খাস, আমার পরিস, আবার আমার সাথে নেমোখারামি করিস। রাত 12টার অধিক। বাড়ির মানুষ ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে প্রায় সবাই। চারদিকটাও ধীরে ধীরে নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে। সন্ধ্যায় শহরের বুকে প্রজ্বলিত হওয়া আলোগুলো এখন নিভে গেছে অনেকটা। তুর্য অস্থির ভঙ্গিতে পায়চারি করছে নিজ কক্ষে। পৃথা এখনও ঘরে ফেরেনি। সেই যে লজ্জায় কক্ষ থেকে দৌড়ে পালালো আর তার দেখা নেই। তুর্য আরও কিছুটা সময় নিয়ে অপেক্ষা করল পৃথার। শেষে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে পড়ল কক্ষ থেকে। আশেপাশে একবার দৃষ্টি ঘুরিয়ে পা বাড়ালো ইরার কক্ষের পানে। বাড়িতে বসবাসকারী পুরুষদের কক্ষে তো আর যাবে না মেয়েটা। আর অন্যান্য যারা আছে ইরা ব্যতীত বাকি সবাই জোড়ায় জোড়ায় কপত কপতি। তাদের কক্ষেও যাওয়া সম্ভব নয়। তাহলে পৃথা ইরার কক্ষেই আছে। তুর্য গিয়ে দাঁড়ালো ইরার কক্ষের সম্মুখে। হাত উঠিয়ে আলতোভাবে টোকা দিল কক্ষের দ্বারে। প্রথমবারে দরজা না খুললেও দ্বিতীয়বারে দরজা খুলল ইরা। সম্মুখে না তাকিয়ে বিরক্তিভরা কণ্ঠে বলল, এত রাতে কি সমস্যা? তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে। থমথমে কণ্ঠে বলল, তোর ভাবি তোর কাছে? তুর্যের কণ্ঠস্বর শ্রবণেই কেঁপে উঠল ইরা। একটু আগে চোখ জুড়ে থাকা ঘুম ঘুম ভাবটা উবে গেল নিমিষেই। চোখ বড় বড় করে সে তাকালো তুর্যের পানে। আমতা আমতা করে বলল, জি ভাইয়া, তখন এসেছিল, পরে ঘুমিয়ে পড়েছে। অনেক ডাকাডাকির পরেও ওঠেনি। থামল ইরা। আবার বলল, আমি এখনই তুলে দিচ্ছি ভাবিকে, একটু দাঁড়াও তুমি। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। থমথমে কণ্ঠে বলল, তার আর প্রয়োজন নেই, শুধু তুই দরজা থেকে সরে দাঁড়া। তুর্যের আদেশ আসতে ইরা দরজা থেকে সরে দাঁড়ালো। তুর্য আর সময় নষ্ট না করে লম্বা লম্বা কদমে কক্ষের ভেতরে ঢুকে পড়ল।
বিছানার কাছে গিয়ে খুব সাবধানে কোলে তুলে নিল পৃথাকে, যাতে তার ঘুম ভেঙে না যায়। অতঃপর বউয়ের ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, কোথায় আমি অসুস্থ তাই বউ সেবা করবে তা না, এই রাত বিরাতে বউকে কোলে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ভোরের আলো ফুটেছে। রাতের নীরবতায় ঢাকা শহরটা একটু একটু করে ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে। যানবাহনের টুকটাক প্যাপধ্বনি ভেসে আসছে ইতোমধ্যেই। পৃথা নিশ্চিন্ত চিত্তে ঘুমাচ্ছিল এখনো, তবে তার এই সুখের ঘুমে হঠাৎ ভাটা পড়ল এক অদ্ভুত আওয়াজে। কেমন দ্রিম দ্রিম করে কানের কাছে বেজে যাচ্ছে আওয়াজটা। পৃথার ঘুম ভাঙল, তবে সে চোখ খুলল না। আখিদ্বয় বন্ধ রেখেই বোঝার চেষ্টা করল এই আওয়াজের উৎসটা। এ কি শুধু যে আওয়াজ আসছে তা তো নয়, একটু পরপর তার মাথাটাও কেঁপে কেঁপে উঠছে। তবে কি শহরে ভূমিকম্প শুরু হয়েছে? হতেই পারে। ঢাকা তো ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম। পৃথার হৃদয় কাঁপল। এই ভূমিকম্পের মতো দুর্যোগের সময় কিনা সে মরার মতো ঘুমাচ্ছে। বাড়ির মানুষজনের কী অবস্থা কে জানে। ধপ করে চোখ জোড়া খুলে ফেলল মেয়েটা। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠতে গিয়ে অনুভব করল সে উঠতে পারছে না। কারো শক্তপোক্ত হাতের বাঁধনে বাঁধা পড়ে রয়েছে তার ছোট্টখাট্ট দেহটা। পৃথা চমকালো। তড়িৎ গতিতে মাথা তুলে সম্মুখপানে তাকাতেই চোখের সম্মুখে ভেসে উঠল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মেয়েটা দ্বিতীয় দফায় আবারও চমকালো। এ কি? সে এই কক্ষে তুর্যের নিকট কখন আসলো? তার স্পষ্ট মনে আছে গতরাতে সে ইরার সাথে ইরার কক্ষে ঘুমিয়েছিল। তবে কি তুর্য তার ঘুমের মধ্যে গিয়ে এখানে নিয়ে এসেছে? আসতেই পারে, এর দ্বারা কোনো কিছু অসম্ভব তো নয়। লজ্জাহীন ব্রিটিশ পুরুষ মানুষ একটা। পৃথার আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ খেয়ালে এলো একটু আগে ড্রিম ড্রিম আওয়াজটার কথা। ওই আওয়াজটা তাহলে কোথা থেকে আসছিল? মেয়েটা সরু দৃষ্টিতে তাকালো তুর্যের বক্ষপানে। নিঃশ্বাসের সাথে কেমন ওঠানামা করছে ছেলেটার বক্ষস্থল। তবে কি ড্রিম ড্রিম আওয়াজটাও এখান থেকেই আসছিল? পৃথা কৌতূহলবশত আবারও মাথা রাখল তুর্যের বক্ষে। কান পেতে শুনল স্বামীর হৃদস্পন্দনের শব্দ। সাথে সাথেই লজ্জায় লাল হয়ে গেল মেয়েটার মুখশ্রী। ওই ড্রিম ড্রিম আওয়াজটা এখান থেকে, অর্থাৎ তুর্যের বক্ষ থেকে আসছিল। আর সে কি না কি ভেবে বসেছিল। একদম ভূমিকম্প পর্যন্ত চলে গিয়েছিল। পৃথার উঠল না তুর্যের বক্ষ থেকে। মাথা এলিয়ে গভীর মনোযোগের সাথে শুনতে শুরু করলো স্বামীর হৃদস্পন্দনের আওয়াজ। হঠাৎ মেয়েটার স্মরণে এলো গতকাল রাতে চুমুর ব্যাপারটা। ওই চুমু খেয়েই তো পালিয়েছিল সে। পৃথার লজ্জা বাড়ল আরও। লাজে আড়ষ্ট হয়ে তুর্যের বক্ষ থেকে মাথা তুলল। এখনই তাকে পালাতে হবে এখান থেকে, নয়তো একবার তুর্যের ঘুম ভাঙলে তাকে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে হবে। পৃথা আস্তে ধীরে নিজের কোমর থেকে তুর্যের হাতটা সরাতে চাইল। তা তো পারলই না, উল্টো তুর্য আরও শক্ত করে কোমর চেপে ধরল পৃথার। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি সমস্যা কি? সকাল সকাল এমন যুদ্ধ লাগিয়েছ কেন? ঘুমাতে দাও একটু। পৃথা ভরকালো, সাথে অপ্রস্তুত হলো বেশ। এই লোকটার ঘুম কি সর্বদা সঠিক সময়েই ভেঙে যায়? কাল কত সাহস করে কতটা অনুভূতি নিয়ে একটু চুমু খেতে গিয়েছিল, ঠিক তখনই ঘুমটা ভেঙে যায় এই ব্রিটিশ লোকটার। আবার আজ এখনও তেমনটাই ঘটল। পৃথা নিজেকে তুর্যের বাঁধন থেকে ছাড়িয়ে পালানোর পরে ঘুম ভাঙলে কি সমস্যা হতো তা না। মেয়েটা তুর্যের কথাকে উপেক্ষা করেই আবারও নিজেকে মুক্ত করতে উদ্যত হলো। হাঁসফাঁস করে বলল, আপনি যতক্ষণ ইচ্ছে ঘুমান, আমাকে তো উঠতে দিন। তুর্য নিজের চক্ষুদায় বন্ধ রেখেই জবাব দিল, আমি যতক্ষণ না উঠব তুমিও উঠতে পারবে না, সুতরাং চুপচাপ আমার বুকের মধ্যে শুয়ে থাকো। পৃথা অবাক হলো, কপাল কুঁচকে বলল, এ কেমন কথা? আর তাছাড়া আমার কাজ আছে, ছাড়ুন আমাকে। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। একটু সময় নিয়ে হুট করে পৃথাকে জাপটে ধরে ঘুরিয়ে নিল।
নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটিয়ে নিজের শরীরটা ছেড়ে দিল পৃথার শরীরের উপর। মুখ গুজল মেয়েটার ঘাড়ে, ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার সব কাজ এখন আমার সাথে, আমি ব্যতীত তোমার কোনো কাজ নেই। আকস্মিক তুর্যের এমন প্রগাঢ় স্পর্শে কেঁপে উঠল পৃথা। ছেলেটার উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া ঘাড়ে পড়তেই শিরশিরে উঠল সর্বাঙ্গ জুড়ে। তবে অনুভূতি দীর্ঘস্থায়ী হলো না খুব বেশিক্ষণ। তার আগেই চেঁচিয়ে উঠল মেয়েটা, গলা বাড়িয়ে বলল, আল্লাহ গো, এটা হাতি নাকি মানুষ? আপনার এই হাতির মতো দেহ সরান আমার উপর থেকে, নয়তো আমার চ্যাপ্টা হয়ে যেতে বেশি সময় লাগবে না। তুর্য শুনল পৃথার কথা, কুট করে একটা কামড় বসিয়ে দিল মেয়েটার ঘাড়ে। অতঃপর সে স্থানে নাক ঘষতে ঘষতে বলল, আমার ভার বহন করার অভ্যেস করে নাও জান, এরপর থেকে এই ভারী তোমাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। পৃথার কান গরম হলো। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! এই লোকের মুখে কি কিছুই আটকায় না? পৃথা নিজের দুই হাত দিয়ে তুর্যকে সরিয়ে দিতে চাইল। কপট রাগ দেখিয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ একটা, উঠুন আমার উপর থেকে। তুর্য পৃথার ঘাট থেকে মাথা তুলল। প্রিয়তমা স্ত্রীর মুখ পানে তাকিয়ে হুট করেই বলল, ভালোবাসি বউ। পৃথা থমকালো। হৃদয় এক অজানা প্রশান্তি অনুভব করল যেন। এর আগেও দুই একবারই মানুষটার কণ্ঠে ভালোবাসি শব্দটা শুনেছে পৃথা, তবে এমন অনুভূতি কখনো হয়নি। তাহলে আজ কেন হলো? সেও তুর্যকে ভালোবাসে বলে? হয়তো তাই। পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। তুর্য ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, ভালোবাসি বললে ধন্যবাদ দিতে হয়? পৃথা ঠোঁট টিপে হাসল, এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, সব কিছুর উত্তর দেওয়ার জন্য একটা সঠিক সময়ের প্রয়োজন। সেই সঠিক সময়টা কবে আসবে? অতি শীঘ্রই। তুর্য হাসল। একটু ঝুঁকে গেল পৃথার পানে। মেয়েটার ওষ্ঠের নিকট নিজের ওষ্ঠ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি অপেক্ষায় রইলাম। তবে এখন আমার একটা চুমু প্রাপ্য। তবে কাল রাতের একটা ধার বাকিরও ব্যাপার আছে। পৃথা আড়ষ্ট হলো। সে ঠিক জানত এই লোক ঘুম থেকে উঠেই গতকালকের বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করবে। পৃথা ইতস্তত করল, আমতা আমতা করে বলল, একদম না। আপনার বাসি মুখে একদম উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করবেন না। তুর্যের মুখশ্রী থমথমে আকার ধারণ করল। বেশ গুরুত্বের সাথে বলল, চুমু খাওয়ার ক্ষেত্রে আমি ওই বাসিটাসি মানতে পারবো না। সকাল বিকাল দুপুর যখন ইচ্ছে আমি আমার বউকে চুমু খাবো। কথাটা বলেই তুর্য আরেকটু এগিয়ে গেল পৃথার ওষ্ঠের পানে। দুজনের ওষ্ঠ যখন প্রায় ছুঁই ছুঁই তখন হুট করেই পৃথা দুই হাতে চেপে ধরল নিজের ওষ্ঠ। কপট রাগ দেখিয়ে বলল, একদম অসভ্যতাম করার চেষ্টা করবেন না। তুর্য মুখ ফুলালো, থমথমে কণ্ঠে বলল, ঠিক আছে, চুমু খাবো না। তোমাকে চুমু খেতে আমার বয়েই গেছে। আমি শুধুমাত্র গতরাতের ধার বাকিটা শোধ করতে চেয়েছিলাম, এই যা। পৃথা মুখে হাত রেখে জবাব দিল, আপনার ধার বাকি শোধ করার দরকার নেই, সরুন আমার উপর থেকে। তুর্য আর দ্বিরুক্তি করল না, থমথমে মুখ নিয়ে উঠে বসল পৃথার উপর থেকে। মেয়েটা যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। ওষ্ঠ থেকে হাত সরিয়ে উঠে বসল সে। আর এটাই ছিল তার চরম ভুল। পৃথা উঠে বসতেই তাকে জাপটে ধরল তুর্য। নিজের দুই হাত দ্বারা মেয়েটার দুই হাত শক্ত করে ধরে বলল, এবার চুমু না খেয়ে তুমি যাবে কই বউ? পৃথা হকচকালো, চোখ বড় বড় করে বলতে চাইল কিছু একটা, কিন্তু সে সময় পেল না বেচারি। তার আগেই তুর্য শব্দ করে বাচ্চাদের ন্যায় এলোপাথারি চুমু খেতে শুরু করলো পৃথার মুখ জুড়ে। মেয়েটা অতিষ্ঠ হয়ে উঠল মুহূর্তেই। একে তো ওই শক্তপোক্ত বলিষ্ঠ দেহ দ্বারা তুর্য তাকে জাপটে ধরে আছে, তার মধ্যে মুখটাকেও শান্তি দিচ্ছে না। চেঁচিয়ে উঠল পৃথা, গলা বাড়িয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়ল না, উল্টো পৃথার মুখ বন্ধ করতে এবার বেচারির নরম কোমল ওষ্ঠ দুটো দখল করে নিল নিজ ওষ্ঠ দ্বারা।
বিন্দুমাত্র সময় ব্যয় না করে পরম যত্নে শুষে নিতে শুরু করলো সেই ওষ্ঠের মধুসূধা। চরম উন্মাদনায় নিজ ওষ্ঠের প্রবল ঘর্ষণে দিশেহারা করে তুলল পৃথাকে। শিউরে উঠল মেয়েটা, কেঁপে উঠল তার বক্ষস্থল। এই প্রথম কোনো পুরুষ এতটা গাঢ়ভাবে ছুঁয়ে দিয়েছে তার ওষ্ঠ। হৃদয়ে কেমন অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হলো। এ কেমন অনুভূতি, এ কেমন অদ্ভুত ভালো লাগা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল পৃথা। পরম আবেশে চোখজোড়া বন্ধ করে নিজেও সায় জানালো তুর্যের কাজে। সময় গড়ালো। সকালে সময়টা কেটে দুপুরের দিকে পা বাড়াতে শুরু করেছে ইতোমধ্যেই। সূর্যটাও তার প্রখরতা ছড়িয়ে মাথার উপরে চলে এসেছে প্রায়। অথচ আরুষের দেখা নেই কোনো। সে জঙ্গলে জ্ঞান হারানোর আগে যে আরুষকে দেখেছিল তুর্য, তারপর আর একটাবারের জন্য পাওয়া যায়নি ছেলেটাকে। তুর্য ঠিক বুঝতে পারছে ভয়ে বেচারা তার সম্মুখে আসছে না। তাই বলে তো আর কাজের প্রতি গাফেলতি করা যাবে না। ওই জঙ্গলে তারপর কি হলো, ওরা মুখ খুলেছে কিনা, আর কি কি তথ্য পাওয়া গেল, অনেক কিছুই জানার আছে তুর্যের। তুর্য আর সময় নষ্ট করলো না, নিজে থেকেই কল করলো আরুষকে। আরুষ নিজের অফিস কক্ষেই বসা ছিল, ভাবছিল তুর্যের কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই কিছুটা চমকে উঠল বেচারা। টেবিল থেকে তড়িঘড়ি করে মোবাইলটা তুলে হাতে নিতেই দেখতে পেল তুর্যের নাম্বার। ভরকে গেল আরুষ। এ আবার কল করেছে কেন? নিশ্চয় প্রতিশোধ নিতে। কলটা কি সে ধরবে? না ধরলেও তো আবার চেতে যাবে। তার থেকে বরং কলটা ধরাই যাক, অন্তত কি বলতে চায় সেটা তো শোনা প্রয়োজন। আরুষ ধরল কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আপনি স্যার? তপ্ত ছাড়ল তুর্য, থমথমে কণ্ঠে বলল, তোর হাতের মোটা লাঠির বাড়ি খেয়ে এখনও বেঁচে আছি, কিন্তু তুই আমাকে একটাবারের জন্য দেখতে এলি না। এতটা পাষাণ কবে থেকে হলি আরুষ? আরুষের কিছুটা খারাপ লাগা কাজ করল। সত্যিই তো, তুর্যের অসুস্থতার কারণ তো সে, অথচ একটাবারের জন্য সে দেখতে গেল না তুর্যকে। এটা নিশ্চয়ই অমানবিক কার্যের মধ্যেই পরিগণিত, কিন্তু সেও তো ভয় পেয়েছিল ভীষণ, তাই যায়নি। জিহ্বা দ্বারা নিজের ওষ্ঠ ভেজালো বেচারা। অপরাধীর কণ্ঠে বলল, আসলে স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি ইচ্ছে করে কিছুই করিনি। ওই সন্ত্রাসীটার হাত থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ভুলবশত হয়ে গেছে, মাফ করে দিন স্যার। তুর্য হাসল, স্বাভাবিক কণ্ঠেই বলল, আরে মাপ চাইতে হবে না তোকে। আমি জানি তো তুই ভুল করেছিস। হাজার হলেও তুই আমার বোন জামাই হবি। তোর উপরে কি আমি কোনো রাগ রাখতে পারি? আরুষ ভরকে গেল তুর্যের কথায়। এতটা ভালোভাবে কথা বলার লোক তো তুর্য নয়। তাহলে আজ এত ভালোভাবে কথা বলছে, তাও এত কিছুর পরে? নিশ্চয় এর মধ্যে ঘ্যাপলা আছে কোনো, আবার নতুন কোনো ফোন দিয়ে আসছে না তো? আরুষের ভাবনার মধ্যেই তুর্য আবার বলল, সন্ধ্যার মধ্যে আমার বাড়িতে আসিস, কেসের ব্যাপারে কথা আছে। কথাটা বলেই পরপর কল কাটল তুর্য। আরুষ ঘাবড়ে গেল কিছুটা। বাড়িতে যেতে বলেছে, ওখানে নিয়ে না আবার কোনো ঝামেলা করে, ভালো ভালো কথা বলে না হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু উপায় নেই যে, তাকে তো যেতেই হবে, কেসের ব্যাপারে তো কথা বলতেই হবে।